রাজনৈতিকভাবে যারা ফোকাসে থাকে তাদের টুইটই হ্যাক হয়। তারেক রহমানের টুইট হ্যাক হবে না তো, উনি তো ফোকাস থেকে সরে গেছেন। হা যদি পরাজিত হয়, বাংলাদেশ পরাজিত হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আশা করি সকলে ভালো আছেন। আমাদের অনুষ্ঠানটির আজকের প্রতিপাদ্য বিষয়, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংযুক্ত হয়েছে হা এবং না ভোট। হা বিজয়ী হলে কি হবে এবং না বিজয়ী হলে কি হবে, সে প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো। এবং এই গুরুত্বপূর্ণ ইস্যুটি বাংলাদেশকে ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীরা এবং বাংলাদেশি নাগরিক যারা, তারা অত্যন্ত বলা যায় অনেকটা কেউ উদ্বিগ্ন আছেন, আবার কেউ উৎকণ্ঠার মধ্যে আছেন কি হয় হা এবং না ভোটে। এবং এই হা এবং না ভোটের মধ্যে আগামীর বাংলাদেশে কেমন হবে, আগামীর বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রক্ষমতা যারা পরিচালনা করবেন তারা কিভাবে চালাবেন এবং কিভাবে সেই পরিকল্পনাটি নেবেন, সেটি নিয়ে মূলত কাজ হবে। এবং সেই ভাগ্য নির্ধারণী হা এবং নায়ের ভোটেই হয়ে যাবে। আজকে আমাদের সাথে সম্মানিত একজন অতিথি আছেন, সাংবাদিক এবং কবি, ব্রিটেনের জনপ্রিয় পত্রিকা, অন্যতম প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক, কবি, সাংবাদিক আহমদ মায়েজ। জনাব আহমদ মায়েজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ নাম চৌধুরী, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের ভূমিকায় যে প্রসঙ্গটি বলেছিলাম, হা এবং না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই মুহূর্তে সমগ্র পৃথিবীতে যে বাংলা ভাষাভাষী যারা আছেন, বাংলাদেশি নাগরিক যারা আছেন, যারা রাজনৈতিক সচেতন, যারা রাজনৈতিক সচেতন নয়, 24 জুলাই গণ অভ্যুত্থান, 36 জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে সবার কাছে এসেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন, এবং সেখানে হা এবং না রেফারেন্ডাম যেটিকে বলা হয়, এবং হা এবং না ভোট অত্যন্ত জরুরি এবং জোরালোভাবে সেটি নিয়ে সবাই গণসংযোগ করছেন এবং জনগণের কাছে যাচ্ছেন। আপনি হা এবং এই নাটাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। গণভোট একটা দেশে সাধারণত কোনো এক সংকটকালীন মুহূর্তে অনুষ্ঠিত হয়ে থাকে। তো যখন কোনো আলোচনা পর্যালোচনার কোনো পথ নির্ধারণ করে না, তখন জনগণের হাতেই এর ভার দেয়া হয়। এখন যে কোনো একটা বিষয় হতে পারে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 24-এর গণ অভ্যুত্থান এমন একটি বিষয় ছিল যেটির মাধ্যমে অনেক কিছুর পরিবর্তনের দিক নির্দেশনা এসেছিল এই ছাত্র জনতার কাছ থেকে। সেই সব বিষয়ে মতানৈক্য হয়ে আরও বেশি জনসম্পৃক্ততার জন্যই গণভোটের জন্য আবেদন করা হয়েছে। আপনি গণভোটের মাধ্যমে যদি একটা জিনিস ফয়সালা করেন, তাহলে এটা নিয়ে যে বিতর্ক থাকে, সেই বিতর্কটা দিয়ে কেউ আর নষ্ট রাজনীতি করার সুযোগ পায় না। এর জন্য হা ভোট বা না ভোট, অর্থাৎ গণভোট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, হা জয়যুক্ত হলে কি হবে, না হলে কি হবে? এটা মূল ফোকাস পয়েন্টটা আমি অন্যভাবে বলবো, যদিও তারা এটার প্রচারে সরকারিভাবে এই বিষয়গুলো উল্লেখ করেন নাই, কিন্তু আমার বলছে, যুক্তি এবং অনুভূতি বলছে যে হা যদি জয়যুক্ত না হয়, সমস্ত আয়োজন প্রশ্নবিদ্ধ হবে। কেন হবে? প্রশ্ন হলো যে এই গণসরকার, যে মানে গণ অভ্যুত্থানের সরকার, মানে রাজনীতিবিদরা অনেক সময় অনৈতিক শব্দ ব্যবহার করেন। যেমন এক সময় আমরা দেখেছি যে এই নির্বাচনের ডামাডুল পিটানোর আগেও খুব সহজভাবে অনেক সিনিয়র রাজনীতিবিদরা বলতেন যে একটা নির্বাচিত সরকার আসা দরকার। তার মানে ওনারা বলছেন নির্বাচিত সরকার আসা দরকার, মানে এই সরকার অনির্বাচিত। কথাটা ঠিক না।
এটা আপনি এই সরকারের ক্ষেত্রে নির্বাচিত অনির্বাচিত শব্দই অচল। কারণ হলো গণ অভ্যুত্থান সরকার নির্বাচনের চেয়েও অধিক গ্রহণযোগ্যতা নিয়ে সে ক্ষমতায় আসে। আর যদি সে বিপ্লবী সরকার হয় তাহলে সব কিছু ভেঙে চুরি সে আসে। তখন সেখানে আর প্রশ্ন জাগে না যে এই সংবিধানটা অধীনে কি হবে না হবে, কারণ সে এই সংবিধানকে তো তুচ্ছ করেই সে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। ফলে সংবিধানের ভিত্তিতে কথা বলা যায় না। তো এর জন্য তারা খুব সহজভাবে এটাকে গণ অভ্যুত্থান বলেছেন। আমি আমার ভাষায় বলি গণ অভ্যুত্থান কি, যে সুশীল ভাষায়, প্রচলিত ভাষায়, রাজনৈতিক ভাষায় গণ অভ্যুত্থান শুনতে খুবই চমৎকার। আবার যদি আমি এটাকে একেবারে আমাদের গ্রামীণ ভাষায় বলি, গণ অভ্যুত্থান মানে কেওয়াস। এখন এই হলো বিপ্লবের সাথে গণ অভ্যুত্থানের পার্থক্য। বিপ্লব একটা নীতি নির্ধারণ করে, একটা আদর্শ লালন করে সে একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের মাধ্যমে বিপ্লব সংগঠিত হয়, সেটার মধ্যে থাকে পরিকল্পনা। আমি একটু জাস্ট সম্পূরক প্রশ্ন, আপনি যেটি বলছেন বা সহজভাবে যদি আমরা বুঝি যে পৃথিবীর কোনো বিপ্লবী, যেটি আমাদের দেশেও একটি বিপ্লব হলো 24-এ, পৃথিবীর কোনো বিপ্লব, কোন সংবিধান, কোনো নিয়ম মেনে হয় না। অধিকার আদায়ের জন্য কোনো একটি পক্ষ, সরকারের প্রতিপক্ষ হতে পারে কিংবা অন্য একটি পক্ষ হতে পারে, যারা তাদের অধিকার বা তাদের দাবি আদায়ের জন্য তারা যদি আন্দোলন শুরু করে এবং সেটি যদি বিপ্লবে রূপান্তরিত হয় এবং এক সময় সরকারের পতন হয়ে যায়, সেটি হয়। বাংলাদেশে যেটি 24-এ হয়েছিল, প্রায় 16 বছরের একটি অপশাসন, দুঃশাসন কিংবা অন্য কিছু দিয়ে বলা হয়, অনেকে ফেসিজম বলেছিলেন, ফ্যাসিস্টের অবসান হয়েছিল। এবং সেই অবসান পরবর্তী সময়ে বাংলাদেশে যেটি হলো, একটা লম্বা সময় নিয়েই যারা দায়িত্বে আছেন তারা হ্যাঁ এবং না কিংবা গণভোটের পক্ষে শেষ পর্যন্ত সবকটি রাজনৈতিক দলকে নিয়েই সিদ্ধান্তে পৌঁছেছেন। তো আমরা যেটি দেখলাম যে নির্বাচনের আর 10 দিন 12 দিন যদি হিসেব করা হয়, অঙ্ক হয়, তাহলে এক সপ্তাহের চেয়ে একটু বেশি সময় আগে বৃহৎ একটি রাজনৈতিক দল থেকে হায়ের পক্ষে সরাসরি ঘোষণা আসলো যে আমরা হায়ের পক্ষে। এটা খুবই দুঃখজনক। আমি বিষয়টা নিয়ে আসতাম, যাই হোক, তবুও আমি গণ অভ্যুত্থান এবং বিপ্লবের ডেফিনিশনটা দিতে চেয়েছিলাম। আপাতত আমরা বিষয়টা কি ফোকাস করছি। এটা খুবই দুঃখজনক যে সবাই মিলে সনদে স্বাক্ষর করে একটি দল বলেছে যে ওই গণভোট আমরা জানি না, আমরা জানি একটা সংসদীয় নির্বাচন। এগুলো প্রথম দিকে তারা নির্বাচনের প্রচার এগুলো খুব দেদারসে তারা বলেছে, যেটা খুবই বিরক্তিকর, প্রকট এবং জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের সাথে এক ধরনের গাদ্দারি, সোজা ভাষায়। তো অনেক পরে তারা এই জায়গাতেই ফিরে এসেছেন, কারণ ওনারা বুঝতে পারতেছেন যে হেকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে আমি কার অধীনে নির্বাচন করছি, কারণ এই গণ অভ্যুত্থানের সরকারের অধীনে নির্বাচন করছি, তাহলে এই সরকারই তো অবৈধ হয়ে যাচ্ছে। এই সরকারকে কে রায় দেবে, তার বৈধতা কে দিবে? যার বৈধতা নাই তার অধীনে তো নির্বাচনও বৈধ হবে না। তার মানে এই জায়গায় আমি ফোকাস করতে যাচ্ছি, যে কোনো মূল্যে কি প্রাধান্য দিতে হবে। এটা যদি রাজনৈতিক দলগুলো, এবং আমি যদি বলি নাম ধরে বলা যাবে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া এবং সমস্ত মিডিয়া এসেছে, যে হের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছিল এবং অনেক দেরিতে এই দলের নতুন প্রধান তারেক সাহেব এখন হের পক্ষে কথা বলছেন। যদিও এই সাংবাদিকরা দেখেছেন যে প্রান্তিক জায়গা থেকে এবং গ্রামেগঞ্জে সাধারণ মানুষের কাছে এটি নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই বিভ্রান্তিটা করেছে কিন্তু এই দলটি। তো এখন আপনার বোঝার চেষ্টা করেন, যদি এই দল হেকে যদি সাপোর্ট না করে, হের জন্য যদি তারা ক্যাম্পেইন না করে, হেকে যদি জয়যুক্ত না করে, তাহলে তার সংসদীয় নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে কি না, এটা কি তারা ভাবেনি? আমি তো মনে করি প্রশ্নবিদ্ধ হবে। এর জন্য আবশ্যক। আমরা আমি সম্পূরক হিসেবে বলে ফেলি, কারণ হলো বাংলাদেশের যে কোনো সেক্টরের মানুষ হোক, যে কোনো দলের মানুষ হোক,
বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে। এখন হ্যাঁ ভোট কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকেই প্রাধান্য দিচ্ছে। তো আপনি যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। যদি কোনোভাবে নির্বাচন করে বিএনপি সরকার গঠনও করে, তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারকে ডিনাই করে ফেলবে। এই জন্য একটা ডেঞ্জার পজিশনে চলে গেছে বিএনপি। বলুন কি বলছিলেন? ওকে, আমরা একটা লম্বা সময় থেকে দেখছিলাম যে নির্বাচনকে সামনে নিয়ে একটি বহুমাত্রিক ক্যাম্পেইন, যেটি নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন বলতে রাজনৈতিক দলগুলোর সমর্থকরা বিভিন্নভাবে ক্যাম্পেইন করছেন। সেখানে তারা বিভিন্নভাবে আশ্বস্ত করছেন, তাদের ভোটারদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করার চেষ্টা করছেন। পাশাপাশি এ ধরনের একটি বিভিন্ন জায়গা থেকে এ ধরনের বক্তব্য আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্পষ্ট ভিডিও বার্তা যেগুলা বলা যায়, ভিডিওতে যেগুলা দেখা গেছে যে হ্যাঁ ভোট বিজয়ী হলে একটি রাজনৈতিক দলকেও ইঙ্গিত করা হয়, কিংবা বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে, এ ধরনের একটি বার্তা বিভিন্নভাবে রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়ার। আমি তো এটার উল্টোই বলবো, একদম উল্টো বলবো। যদি হে জয়যুক্ত না হয় ফেসিবাদ আবার কায়েম হবে, এটা নির্দ্বিধায় বলা যাবে, নিঃসন্দেহ। এটা মৌলবাদ যারা বলে, মৌলবাদের চেয়েও ডেঞ্জার আমরা দেখেছি ফেসিবাদ। এখন মৌলবাদ কিভাবে কায়েম হবে আমরা জানি না, কিন্তু মৌলবাদের কার্ড, হ্যাঁ, এই হিন্দু কার্ড, তারপরে হলো রাজাকার কার্ড, এগুলো তো চেতনা ব্যবসায়ীরা বহুদিন করেছেন। এগুলো ভেঙ্গেই তো কোনো অভ্যুত্থান হয়েছে। আপনি যে কোনো কাউকে ট্যাগ দিয়ে দেবেন, অথচ সেটা লালনই করে না। যদি আইনের শাসন থাকতো তাহলে এরা সবাই মানহানির মামলায় ফেঁসে যেত। কারণ মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা সহজ না। এই দেশে তো এই যে আমরা ব্রিটেনে আছি, ব্রিটেনে তো আপনি এটা পারবেন না, একজনকে এই ধরনের গালি দিতে পারবেন না আপনি। আসুন আপনি এই এই মৌলবাদী রাষ্ট্র হয়ে যাওয়ার উপাত্ত আমরা কোথায় দেখতে পাচ্ছি, আমরা দেখতে চাই। কারণ হলো, যারা মৌলবাদী রাষ্ট্রের কথা বলেন হয়ে যাবে, যারা তালেবান হয়ে যাবে বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, এইসব স্লোগান দিয়ে বহুবার বিভিন্ন দলের কথা বলা হয়েছে। বাংলাদেশ কি তালেবান রাষ্ট্র হয়েছে? হয় নাই। মৌলবাদী রাষ্ট্র হয়েছে? হয় নাই। বরং 15 বছর 17 বছর যে চেতনা ব্যবসায়ীরা ফেসিবাদ কায়েম করেছিল, তাদের হাতে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে হিন্দুরা। এবং তাদের এই যে হিন্দু কার্ড খেলার অর্থ হলো, মানে যেসব এলাকায় তারা ভোট কম পায়, হিন্দু এলাকায়, তারা ইলেকশনের পরে সেই সব এলাকায় গিয়ে হামলা চালায়, হিন্দু নির্যাতন করে। আর এই পুরনো বন্দোবস্তের রাজনীতির বড় দাগে যে সাম্প্রদায়িকতার যে গেমটা খেলা হয়, আমি বলি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা মানে অ্যাটাক হয় না, যা হয় রাজনৈতিক অ্যাটাক হয়। কারণ হলো যে যেসব ভূমিকুররা প্রান্তিক মানুষের ভূমি দখল করে নেয়, তারা দখল করে নিয়ে বলে যে এটা সাম্প্রদায়িক হামলা। কারণ হলো সাম্প্রদায়িক হামলার ভিতর দিয়ে তার দখলদারিত্বে ফায়দা নিতে চায়। আর এই দখলটা যারা করে তারা বড় দুই দলের নেতাকর্মী, ভূমিকুর যারা। তো ফলে বাংলাদেশে সাম্প্রদায়িক নামে যেটা হয় সেটা হয় এই ভূমিকরদের ভূমি দখল করা, আর কিছু না। যদি তাই না হতো, বিগত 50 বছরে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হামলার বিচার কেন হয় নাই? কেন বিচার করা হয় নাই? আমি তো কোনো বিচারের পাই নাই, আলামত পাই নাই। এমনকি যারা এই কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সামাজিক সংগঠন, যেমন তথাগত ঘাতক দালাল নির্মূল কমিটি, আরও উদিজুরি সব মিলিয়ে যারা এটা করেন, তারা তো আজ পর্যন্ত এইসব বিষয়ে একটা মামলা করে একটা লোককে আইনের শাসন দিতে পারেন নাই। একজন হিন্দু পরিবারকে আইনের শাসন দিতে পারেন নাই। বরঞ্চ আমরা দেখেছি এদের হাতে তারা নিগৃহীত হয়েছে বেশি, কারণ তারা এদেরকে আইনের শাসন দিতে চান না, বিচার দিতে চান না, ইনসাফ দিতে চান না। তারা তাদেরকে রাজনৈতিক কার্ড বলি হিসেবে ব্যবহার করতে চান। এর জন্য আমি বলি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রেফারেন্ডাম, যেটি হ্যাঁ এবং না ভোটে, হ্যাঁ যদি বিজয়ী না হতে পারে কোনোভাবে,
তাহলে এর পারিপার্শ্বিক অবস্থা কিংবা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি দাঁড়াতে পারে? আমি প্রথমেই বলেছি পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্রমশ। 1 2 নম্বর হলো যারা ক্ষমতায় আসবেন এই ন্যায়ের ডামাডুল পিটিয়ে তারা পুরনো বন্দোবস্তকে আরও শক্তিশালী করবেন না যদি হয়। অর্থাৎ আরও শক্তিশালী বলতে কি, পুরনো বন্দোবস্তটা কি যেটা ছিল, মানে এই পতিত স্বৈরাচারের, আমি স্বৈরাচার বলা ঠিক হবে না, ফেসিবাদের, পতিত ফেসিবাদে যে কাজগুলো করেছিল যারা নতুন ক্ষমতায় আসবে এই পুরনো বন্দোবস্তের মধ্যে তারা এটা আরও দ্বিগুণ করবে। আপনি চিন্তা করে দেখেন, আমাদের সংখ্যার বিষয় হলো যে বন্দোবস্তটাকে ভেঙে গণ অভ্যুত্থান হয়েছে সেই বন্দোবস্তের মতো করেই তারা নির্বাচনের প্রার্থী এসেছে, এরা ঋণ খেলাপি। এখন কি করে একটা বৃহৎ দল ঋণ খেলাপি যারা তাদেরকে প্রার্থী মানে প্রার্থিতা করে এই দেয়, এটার মধ্যেই প্রমাণ হয় কি যে এরা আওয়ামী ফেসিবাদের সময় ফেসিবাদের সাথে এই দলের মানে মানুষগুলো তারা সুযোগ সুবিধা নিয়ে তারাও লুটতরাজে শরিক ছিল এবং ব্যাংকের টাকা মেরে খেয়েছে, পাবলিকের টাকা মেরে খেয়েছে এবং সেটা তারা ফেরত দেয় নাই, এর জন্য তারা ঋণ খেলাপি। এখন সেই সরকারের আমলে ঋণ খেলাপি থেকেও যারা এই দলের সাথে সম্পৃক্ত হয়ে আবার ঋণ খেলাপি হয়ে আবার নির্বাচন করে এমপি হবে, তারা তো আগের টাকা তো দেবেই না, বরং আরও বেশি লুটপাট করার সুযোগ নেবে, কারণ এটা তার হ্যাবিট, কালচার, এবং এটাই সে রাজনীতি মনে করে, এটিই পুরনো বন্দোবস্ত। তো যদি না জয়যুক্ত হয়, যদিও জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি মনে করি, কিন্তু ন্যায়ের পক্ষে যারা বলবে স্পষ্ট বুঝে নিতে হবে তারা গণ অভ্যুত্থান এবং এসব হত্যাকারীদের ছাড় দিতে চায়, এদের পক্ষ নিতে চায়, কৌশলে হোক আর প্রকাশ্যে হোক। আওয়ামী লীগ প্রকাশ্যে নেয় আর তাদের বুদ্ধিবৃত্তিক রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তারা এটা কৌশলে নেয়। আপনি কি মনে করেন যে হায়ের কোন ক্লজগুলা, হায়ের পক্ষের কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলোতে, এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো দ্রুত একটি প্ল্যাটফর্মে বা দ্রুত সিদ্ধান্তে আসা উচিত যাতে দেশের বৃহৎ স্বার্থে এই দাবিগুলা পূরণ হওয়া দরকার? একদম পিন পয়েন্টে আমরা চলে আসি। আপনি যেটা বলেছেন, প্রথমে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করেছি, তত্ত্বাবধায়ক সরকারের কথা, খুবই গুরুত্বপূর্ণ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা নির্বাচনের মাধ্যমে জয়ী হবেন এবং রাষ্ট্র গঠন করবেন, পার্লামেন্ট করবেন, রাষ্ট্র প্রধান হলে অর্থাৎ প্রধানমন্ত্রী হলে তিনি দলের প্রধান থাকতে পারবেন না। এটা হলো দ্বিতীয় মূল বিষয়, এবং এটার সাথে মানে সাধারণ মানুষের খুবই এই কী বলবো যে রায় রয়েছে যে মানুষ আর এই ধরনের ডাবল রুল দেখতে চায় না, যে একই ব্যক্তি দল চালাবে, এত বড় বৃহৎ একটা দলও চালাবে আর রাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ পদও সে পরিচালনা করবে। মানে পক্ষান্তরে দল রাষ্ট্রকে দলে প্রভাবিত করা, একদম সোজা বিষয় যে একটা দল রাষ্ট্রকে প্রভাবিত করা, কিন্তু রাষ্ট্রের যে নিরপেক্ষতা থেকে সে কাজ করার আর কোনো সুযোগ থাকে না, যেটা পুরনো বন্দোবস্তের মধ্যে নিয়োজিত ছিল, এবং এটিকে তারা ভয়ের জায়গা থেকে দেখছে, যারা চায় না। প্রথমটা বললাম তো, তবে আরেকটা বিষয় এই উচ্চকক্ষ 100 যেটা নেওয়া হবে, সেটা উচ্চকক্ষের বিষয়টা তো মানে খুবই পরিষ্কার যে তুমি যদি রাষ্ট্র গঠন করো তাহলে তোমার তো প্রায়োরিটি বেশি থাকবে, তোমার পছন্দের লোকও বেশি থাকবে এবং পার্সেন্টেজ হিসেবে তুমি বেশি পাবে। সেই অনুযায়ী যদি বিরোধী দল থাকে তাদের পার্সেন্টেজ কম থাকবে এবং তাদের লোক কম আসবে। তো উচ্চকক্ষ যদি হয়, তাদের ধারণা হলো যে তারা যে পার্লামেন্টারি সিস্টেমে রাজনীতি করবেন তাদের উপর কেউ এসে খবরদারি করুক, সেটা তারা চান না। বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে দুটি বৃহৎ শক্তি বলা যায় রাজনীতিতে আবির্ভূত আছে। বিএনপি তো বরাবরই তারা একটি বড় রাজনৈতিক দল এবং সাবেক বিরোধী দল, দীর্ঘ সময়ে পাশাপাশি রাষ্ট্র ক্ষমতায়ও 3 বার ছিলেন।
এবং বেগম খালেদা জিয়ার ইন্তেকাল পরবর্তী সময়ে জনাব তারেক রহমান সাহেব দলটির দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি তারেক রহমান সাহেবের দায়িত্ব গ্রহণ পরবর্তী এই যে একটি চ্যালেঞ্জিং সময় বলা যায় তার জন্য, দীর্ঘদিন দেশের বাহিরে থাকা, পরবর্তীতে দেশে যাওয়া, মায়ের মৃত্যু, দলের দায়িত্ব নেওয়া, ঠিক সেই সময়ে জাতীয় নির্বাচন, পাশাপাশি একটি রেফারেন্ডাম, বাংলাদেশের রাজনীতিতে এই প্রজন্মের একটি বড় অংশ যারা যুবক, তাদের এই রাজনীতির সাথে এই সিস্টেমের সাথে হায় এবং নায়ের সাথে পরিচয় নেই বললেই চলে। প্রায় 5 কোটি ভোটার, তরুণ তরুণী ভোটার যারা এই যে বিষয়টার সাথে পরিচয় নেই। আমি এবং তারেক রহমান সাহেবের দায়িত্ব গ্রহণ পরবর্তীতে আমরা আগেও যেটি বলেছিলাম, তিনি একটি লম্বা সময় নিয়ে তারপরে হায়ের পক্ষে স্পষ্টত বক্তব্য প্রদান করেছেন আজ থেকে 3 দিন আগে। এটি নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, এই যে 4-5 কোটি ভোটার, তারেক রহমান সাহেবের দায়িত্ব নেওয়া এবং বিএনপি অনেকটা নিশ্চিত তারা রাষ্ট্র ক্ষমতায় চলে আসবেন, এই এই সামগ্রিক বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে প্রথমে শেষ কথাটা প্রথমেই বলছি, বিএনপি ক্ষমতায় আসবে আসবে না এটা তো জনগণের বিষয়, নির্বাচনের বিষয়। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আসুক বা না আসুক এটা তাদের ব্যাপার। কিন্তু আরেকটা বিষয় যে আপনি বলেছেন নতুন প্রজন্ম এই গণভোট এর বিষয়টা নিয়ে ততটা সচেতন না, আমি ঠিক উল্টো বলবো। বরঞ্চ মধ্যবয়স চেয়ে আরও বয়স্ক যারা, তাদের মধ্যে কিছু মানুষ এটা নিয়ে বিভ্রান্ত আছেন এইসব দলের এই নীরবতার কারণে। কিন্তু তরুণরা এটাকে ভালো করেই জানে যে হা ভোট কী এবং না ভোট কী। কারণ তরুণদের মাধ্যমে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা ধারণ করে এই হা ভোট, ফলে তরুণদের সম্পৃক্ততা এটার মধ্যে বেশি আছে। এই শঙ্কার জায়গাটা তারেক রহমান বুঝতে পেরে তিনি একদম শেষের দিকে এসে হার পক্ষে তিনি রায় দিয়েছেন, মানে প্রচারণা বা কথা বলেছেন, সোজা কথা। কতটুকু তারা প্রচারণা চালাচ্ছেন সেটা আমরা পরে দেখব, কিন্তু একবার অন্তত কথা বলেছেন আমরা হায়ের পক্ষে ভোট দেব, হাকে জয়যুক্ত করব। কিন্তু আরেকটা বিষয় হলো, আপনি বলেছেন যে তারেক রহমান এই ব্রিটেনে থেকে অনেক দিন 17 বছর থাকার পরে তিনি দেশে ফিরে গেছেন। আমাদের কাছে সত্যি একটা মানে আশান্বিত হয়েছিলাম যে বিএনপি যেমন দলই হোক, তারেক রহমান দীর্ঘদিন ব্রিটেনের মতো জায়গায় থেকে তিনি আন্তর্জাতিক রাজনীতি এবং ব্রিটেনের রাজনীতির মাধ্যমে নিজেকে অনেক কিছুর শিখতে পেরেছেন এবং সেটা অ্যাপ্লাই করার তার সুযোগ ছিল। কিন্তু তিনি যে পরিভাষা ব্যবহার করছেন, রাজনৈতিক যে পরিভাষা ব্যবহার করছেন, সেটা উনি ব্রিটেন ফেরত কোনো রাজনীতিবিদ বলে আমার কাছে মনে হয় না। কারণ এটা এদেশীয় রাজনীতি পরিভাষা নয়। তিনি সেই পুরনো পরিভাষা, অর্থাৎ পতিত স্বৈরাচারের, পতিত ফ্যাসিস্টের যে পরিভাষা, সেই পরিভাষা তিনি ব্যবহার করছেন। তো এগুলো খুবই হতাশাব্যঞ্জক এবং মানুষ এটাকে দেখছে যে এটা পুরনো একটা বন্দোবস্তের কথাই এই নতুন মানুষটা বলছে। এবং যদি আমরা ক্রিটিক করি যে উনি যে বিভিন্ন অফার এই সেই দিচ্ছেন, যেমন ধরুন একদম লাস্টে মানে ফ্যামিলি কার্ড ছাড়া, বাংলাদেশি ফ্যামিলি কার্ড কি, ফ্যামিলি কার্ডটা তো অলরেডি আগের সরকারে এটা চালু করেছে এবং এখন পর্যন্ত এটা চালু আছে, বিজিএফ যেটা। হ্যাঁ। তো এই ফ্যামিলি কার্ড বলে তো তুমি তারেক রহমান নতুন কিছু আনেন নাই, মানে এটা 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 কেমন কথা যে এমনভাবে তুমি। তো একটি বিষয় এখানে অনেকটা তারতম্য, কেউ বলছে 2,000-2,500, কেউ 5,000, নানা অঙ্কের। আমি অঙ্কের বিষয়ে বলছি না, আমি সিস্টেমের বিষয়ে বলছি। অঙ্কটা আরেক সরকারের কাছে গিয়ে এটা বাড়তে পারে কমতে পারে, এটা বাজেটের উপরে নির্ভর করবে। আমি অঙ্ক নিয়ে কথা বলছি না, পুরো সিস্টেম নিয়ে বলছি। মানে একটা সিস্টেম আছে, তোমার বলা উচিত ছিল এই যে সিস্টেমটা আছে ফ্যামিলি কার্ডের, এটাকে আমরা আরও ইয়ে করব, মানে গ্রহণযোগ্য করে তুলব, মানুষের যাতে আরও উপকারে আসে সেই ব্যবস্থা করব। কিন্তু না বলে এমনভাবে এটা প্রোভাইড করা হলো মনে হয় এইমাত্র এটা নাজিল হয়েছে, এটা আর কেউ করে নাই।
তো এটা হলো একটা নির্বাচনী মানে ধোঁকা। দ্বিতীয় জিনিসটা হলো বর্জ্য নিয়ে দেখবেন আপনি উনি কথা বলেছেন যে ঢাকা শহরে বাংলাদেশে বর্জ্য একটা বিরাট ফ্যাক্টর, জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। খুবই ভালো, একজন রাজনীতিবিদ হিসেবে দেখতেই পারেন, কিন্তু উনি যেভাবে বর্জ্য মাধ্যমে বর্জ্যকে নিয়ন্ত্রণ করার জন্য যে কথাগুলো বলেছেন, আমার মনে হয়েছে যে রাষ্ট্রের জায়গা থেকে কথা বলছেন, যেটা অনৈতিক। কারণ হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত তিনি কোনো বিদেশি কোম্পানির সাথে কথা বলতে পারেন না। কারণ তিনি একটা বিদেশি কোম্পানির কথা বলেছেন যারা এখানে বর্জ্যের মাধ্যমে এই বর্জ্যকে কিভাবে মানে ইয়েতে পরিণত করা যায়, ইলেকট্রিসিটি এই ধরনের পাওয়ার হিসেবে করা যায় এবং আমাদের উপকারে আসবে, আর বর্জ্য ক্লিন হয়ে যাবে। এই যে বলে, এটা নিয়ে আরও কথা আছে যে এটা করতে কী পরিমাণ পয়সা লাগবে, যে এই বর্জ্য থেকে কী পরিমাণ ইলেকট্রিসিটি আসবে, কী পরিমাণ খরচ হবে, সেই যুগ বিয়োগে আমি যাচ্ছি না। এটার সাথে এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি যেটা বলছি যে উনি রাষ্ট্রীয় এই কাজটা কোনো কোম্পানির সাথে কথা বলতেই পারেন না। তিনি তো মাত্র নির্বাচন করবেন, তারপরে না প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার আগেই তিনি এই অনৈতিক বা এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল, এটা করতে পারেন না। এবং এটা শোনার পরেও রাষ্ট্র এটার ব্যাপারে কিছু কথা বলছে না। এটা তো অনধিকার চর্চা। ব্যক্তি বা একটা দল বিদেশি কোম্পানির সাথে রাষ্ট্রীয় বিষয়ে কথা বলা, এটা তো মানে টোটালি এই অবৈধ কাজ। এই জায়গা থেকে আমি বলবো তিনি মোটেই ম্যাচিউর না রাজনৈতিক হিসেবে। তার এই রাজনৈতিক জায়গার মধ্যে তার মধ্যে কোনো প্রাজ্ঞতা আমি খুঁজে পাইনি, যেটা আমাদেরকে হতাশ করেছে। অথচ একই সঙ্গে যদি আমরা জিয়াউর রহমানকে তুলনা করি, আমরা খালেদা জিয়াকে তুলনা করি, আসলে পরের জেনারেশনটা তো আরও শার্প হয়ে আসার কথা। কিন্তু দুর্ভাগ্য এই জায়গাটা আমাদের কাছে এমন কেন হলো যে একজন সফল প্রধানমন্ত্রী, তার মা একজন সফল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার বাবা সেক্টর কমান্ডার, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার বিন্দুপাতে তার মধ্যে আমরা খুঁজে পাই না। এটা অনেকে বলতে পারেন যে ব্যক্তির নিন্দা, না, ব্যক্তির নিন্দা, এটা ব্যক্তির নিন্দা নয়, এটা ক্রিটিক। আমরা একইভাবে তো তার এই বাবাকে দেখেছি এবং মাকেও দেখেছি, এটা তো আমাদের সময়। আপনি যেটাকে মহেশ ভাই বলছেন, আমি আপনার সাথে এটা নিয়ে বিতর্ক করব না। এই আমাদের সংবাদ মাধ্যমগুলোই, আপনি সাংবাদিক, আমি সাংবাদিক, আমাদের সাংবাদিকরাই তাকে কিন্তু পরিশুদ্ধের জায়গা, পরামর্শের জায়গা থেকে দূরে নিয়ে লুথার কিং হিসাবেই ইন্ডিকেট করেছে কিংবা লিখে জানাচ্ছে। এবং তার আগমন যেটি ছিল, এটি মানে বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই নিয়ে আসা হচ্ছে। তো যারা রাজনীতিবিদ, তারা মানে মানুষ হিসাবে তো আর ভুল ত্রুটির ঊর্ধ্বে নন। রাজনীতিবিদ ভুল করতে পারেন, এবং রাজনীতিবিদের ভুলের কারণে যুদ্ধ হয়, মহাযুদ্ধ হয়, বিশ্বযুদ্ধ হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এইসবগুলো রাজনীতিকই ছিল। এর দায়ভার কি গণমাধ্যম কিংবা গণমাধ্যমের দায়িত্বশীল যারা আছেন, কিংবা সংবাদ বা সাংবাদিকতায় যারা আছেন, তারা কি এড়াতে পারবেন? আমি এখন একটু নৃতাত্ত্বিকভাবে একটা বিষয়ে উল্লেখ করে এই কথাটা বলবো। দাসপ্রথা এমন একটা টুল যে দীর্ঘদিন ধরে উচ্চ এবং এলিট ক্লাস মানুষকে দাস করে রাখার পরে সে কিন্তু দাস থেকে মুক্ত হতে চায় না। যেমন শ্রেণী বিভাজন, যেটা মানে এই বিভিন্ন বর্ণ, দাস এদেরকে, বা নিম্ন বর্ণের হিন্দু, এই যে এরা নিজেরা মুক্ত হতে চায় না। সে মনে করে এটা তার অভিশাপ আগের জন্মের, এবং পাপ তার খণ্ডন হচ্ছে। তাকে এইভাবেই তার মাথাটাকে দুলাই করে দেয়া হয়েছে। তো সাংবাদিকরা 17 বছর যে দাসপ্রথার ভিতর দিয়ে জীবনযাপন করেছেন আমাদের দেশের, সেই দীর্ঘদিনের অভ্যস্ততা থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না। তারা স্বাধীন হয়েছেন, কিন্তু তারা নিজেকে স্বাধীন করতে পারেন নাই। ওই যে বিষয় বলে যে আমরা মুক্ত চিন্তা চর্চা করি, আসলে নিজের মুক্তিটা আগে দরকার, তারপরে না আপনি মুক্ত চিন্তা করবেন। তো তাদের তো নিজেরই মুক্তি ঘটে নাই। তো এই জায়গা থেকে আমি বলবো যে
রাজনীতিবিদ এবং বণিক শ্রেণী এরা সবাই মিলে রাষ্ট্রযন্ত্রকে একটা সিন্ডিকেটের মধ্যে নিয়ে যায় এবং নিয়ে গিয়েই তো তারা এই পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখে। এখন কে কত বড় এলিট, এটার আগে দেখতে হবে তার উদ্দেশ্যটা কি। আমরা মিডিয়ার এই পাবন্দ হয়ে থাকা বর্তমানে দেখেছি। ওই যে বলেছে রাজনীতির শেষ বলতে কিছু নেই, এটা একটা খুবই প্রচলিত কথা, কিন্তু এটাকে যদি আমি আঘাত করি, আমি বলবো একটা ধূর্তামি রাজনীতি। কারণ রাজনীতির শেষ বলতে একটা কিছু থাকতে হবে। তো এই মিডিয়াগুলো তারেক রহমানরে মানে রাত দিন প্রতিদিন 17 বছর উঠতে বসতে চুর ডাকাত বাটপর খাম্বার এইসব হ্যান তেন নাই, মানে ভাষায় এটা কি বলে, ওই মানে অত্যন্ত এই অপমানজনক ভাষায় তাকে নিগৃহীত করেছে, যেটা যারা বিএনপি করে না তাদেরও গায়ে লেগেছে, খুবই খারাপ লেগেছে। অথচ আমরা বলছি না তিনি এসে এটার প্রতিশোধ নেন। তার উচিত ছিল তাদের অনৈতিক কার্যকলাপের সমালোচনা করুন, তাহলে মিডিয়া ঠিক লাইনে চলে আসবে। কিন্তু মিডিয়া যখন বিনা ছাড়েও তার অপরাধ বুথ থেকে তার পা ছাটা শুরু করে দিয়েছে, তিনিও মনে করেছেন তাদের তো আমার দরকার, কারণ আমি যে প্রপাগান্ডা করব এটা প্রচার করবে কে? এজন্য প্রপাগান্ডার রাজনীতির জন্য এটা খুবই দরকার, নষ্ট রাজনীতির জন্য এটা খুবই দরকার, দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য, দেশের কল্যাণের জন্য এটা অত্যন্ত ক্ষতিকারক। আমি অত্যন্ত অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আপনার কাছে একটি প্রশ্ন আমার করার আছে। সাম্প্রতিক সময়ে প্রায় 2 দিন আগে আমরা দেখলাম, এই মুহূর্তে রাজনীতির আগেও বলেছি আমরা, বৃহৎ একটি শক্তি বাংলাদেশ জামাত ইসলামী, এর আমির সাহেবের টুইট বা এক্স, যেটি বর্তমানে টুইটার বা এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ উঠে এবং সেখানে সেই এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয় যেটি নারীদের জন্য অত্যন্ত অসম্মানের, অশ্রদ্ধার এবং খারাপ নজির বলা যায়। এবং জামায়াত ইসলামীর আমির যিনি, তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন এইগুলোর সাথে যাচ্ছে নাই, এইগুলো নিয়ে কথা হচ্ছে। আপনি এই হ্যাকটাকে কিভাবে দেখছেন এবং এই হ্যাকের ঘটনায় তার আগামী নির্বাচনে কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? প্রভাব কতটুকু পড়বে না পড়বে এটা সময়ই বলবে, কিন্তু শেষ করে মানে ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যেটা হলো যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে একটা জেনারেশন দাঁড়িয়েছে, এটাকেও বিএনপি ভয়ের চোখে দেখছে। আসি আপনার হ্যাকের বিষয়ে। একটা দুর্ঘটনা যখন হয়, আপনি যখন বলবেন বলে হ্যাঁ আমার বাড়ির টাকা চুরি হয়ে গেছে এবং চুরির আলামতও আছে, আপনি মামলাও করেছেন, আপনি কি বলবেন? আপনার তো প্রথমেই বলা সমবেদনা জানানো উচিত, এটি শিষ্টাচার। কিন্তু অবাক কাণ্ড হলো যে এই শফিক সাহেবের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং হ্যাক হওয়ার পরে যে স্টেটমেন্টটা এসেছে, এই স্টেটমেন্টের লাভ কার? শফিক সাহেবের কোনো লাভ আছে? কারণ তিনি যে বিশাল বড় নারী ভোটারদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে সম্পৃক্ত করেছেন, নানা পেশার মানুষকে সম্পৃক্ত করে নিজেদের রাজনৈতিক মানে পরিধিকে ব্যপ্ত করেছেন, এই কমেন্ট তো সেটাকে সংকুচিত করে। তো এটা লাভবান কে হয়? শফিক সাহেব তো লাভবান হবেন না, উনি তো নির্বাচন করবেন, তিনি কেন তার ক্ষতি করবেন? কেউ তো নিজের ক্ষতি করে না। অতএব এটাকে নির্দ্বিধায় বলা যায়, না বললেও এটি নিয়ে অনেক প্রতিবাদ হচ্ছে, নানা ধরনের প্রতিবাদী কণ্ঠ শব্দ প্রতিবাদ হচ্ছে। সবচেয়ে আমাদের আশঙ্কার জায়গাটা হলো, আমরা যেটি দেখলাম, যেমন তারেক রহমান সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে না, এটি হ্যাক হয় নাই, এটি মিথ্যা। আমার কথা হলো যে তারেক সাহেব কীভাবে বুঝতে পারলেন এটা হ্যাক হয় নাই? তাইলে উনি কি জানেন হ্যাকটা কীভাবে হয়েছে, কারা করেছে? উনি এই হ্যাক সম্বন্ধে কতটা অবগত আছেন? কারণ ওবামার নির্বাচনী 12 দিন আগে
প্রেসিডেন্ট বারাক ওবামার 12 দিন আগে তার টুইট হ্যাক হয়েছিল। এই জো বাইডেনের এই টুইট হ্যাক হয়েছিল নির্বাচনের আগে আগে। এবং এটা পৃথিবীতে রাজনৈতিকভাবে যারা ফোকাসে থাকে তাদের টুইটই হ্যাক হয়। তারেক রহমানের টুইট হ্যাক হবে না তো, উনি তো ফোকাস থেকে সরে গেছেন। এটা হলো প্রধান বিষয় যে হ্যাকের বুমেরাং হবে। কারণ যাদের টুইট হ্যাক হয়েছে পৃথিবীতে তারা কিন্তু ফাঁস করেছে। তার মানে তারেক সাহেবের রাজনীতিকে আমরা পজিটিভভাবে দেখতে চাই, কিন্তু তার সেই পজিটিভ রাজনীতির জায়গা থেকে তিনি নিজে এসে যখন বলছেন না 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 এটা হ্যাক হয় নাই, মানে আমার টুইট হ্যাক হয় নাই, আমি মামলা করেছি, আমি এক্সপার্ট দিয়ে টুইট করেছি, করে হ্যাকের সমস্ত বর্ণনা তুলে ধরেছি, মিডিয়ার সামনে ধরেছি, তাহলে হয় নাই তো তুমি এটা প্রমাণ করো কেন হয় নাই, কিভাবে হয় নাই, পারবেন না। তিনি আসলে অত্যন্ত নষ্ট রাজনীতির গেম খেলছেন। মানে মিথ্যাচার দিয়ে কিন্তু তার প্রতিপক্ষকে ঘায়েল করা যায় না, করতে হয় রাজনীতি দিয়ে। এটা হলো রাজনৈতিক দেউলিত্বের কারণে এবং অপরাজনীতির কারণে এটাকে কিভাবে মীমাংসা করতে হয়, রাজনৈতিকভাবে কীভাবে মোকাবেলা করতে হয়, সেই কৌশলটা তার জানা নেই। এই যে আগে বলেছিলাম তার মানে তাকে আমরা যতটা প্রাজ্ঞ মনে করেছিলাম সেটা তিনি দেখাতে পারেন নাই। একটা মিডিয়া, ওই মানব জমিনই বলে ফেলি নাম, সে একটা মিডিয়া একদম আই হ্যাভ প্ল্যান এমনভাবে ফোকাস করেছে মনে হচ্ছে যে এটা উনার উক্তি। একজন বড় মানুষের উক্তি আমি বই দেখে, খাতা দেখে বা আমার সেক্রেটারি থেকে লিখিয়ে এটা আমি বলে ফেললে এটা আমার হয়ে যায় না। প্ল্যানটা আমি দেখতে চাই। রাষ্ট্রনায়কের তো প্ল্যান থাকে না। কারণ হলো তোমাকে দেখাতে হবে যে কি কি কাজ তুমি করবে। তো এই প্ল্যানের মধ্যে কিছুই নাই তো। এ পর্যন্ত আমরা প্ল্যানের মধ্যে পেয়েছি নারী নির্যাতন, মেয়েদের হিজাব ধরে টানা, চাঁদাবাজি, এটা তো উনি আসার আগতেই চলছিল চাঁদাবাজি। এবং এটা সে আসার পরে ভেবেছিলাম, উনি দেশে যাওয়ার পরে ভেবেছিলাম যে এটা একটু নিয়ন্ত্রিত হবে। কিন্তু অবাক বিস্ময়ের বিষয় হলো যে উনার ভাষা, উনার নেরেটিভ, উনার উচ্চারণ সেই পুরানো বন্দোবস্তকে এমনভাবে সাপোর্টাইজ করেছে যে তার এই অনিয়ন্ত্রিত দলীয় বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা ক্রমশ নারীদের হেনস্থা করছে। তো তারেক সাহেব যদি হ্যাক হয়েছে, হ্যাক হয় নাই, এসব বলার মধ্যে কোনো অর্থ বহন করে নাই, কারণ তার কথার মধ্যে যুক্তি নাই। হ্যাক হয় নাই তাকে প্রমাণ করতে হবে, কিন্তু হ্যাক হয়েছে তারা সেটা প্রমাণ করেছে। নতুন প্রজন্ম এটা জানে হ্যাকটা কীভাবে হয়। আমার শেষ প্রশ্ন আপনাকে, আবারও আমরা অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটা এসেছিল, আমরা এখানে প্রায় মিলিয়নের কাছাকাছি প্রবাসী আছেন, যেটিকে বলা হয় অনেকটা একটি বড় অঙ্কের জনসাধারণ বাংলাদেশের নাগরিক পৃথিবীর বিভিন্ন দেশে আছেন। অনেক দেশেই তারা ভোটারে হিসাবে নিবন্ধিত হয়েছেন এবং ভোট দিয়েওছেন অনেকেই। এবং হায়ের পক্ষে আমরা যেটি দেখেছি, এটি অনেকটা একটি বড় অংশই হাকে সমর্থন দেওয়ার আগাম ইঙ্গিত আমরা পাচ্ছি। হা যদি বিজয়ী হয়, বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে বাংলাদেশটির স্বপ্ন নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল, এতগুলো জীবন যারা দিয়েছেন, যাদের জীবন চলে গেছে, যারা শাহাদত বরণ করেছেন, হা জয়যুক্ত হলে তাদের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যেটি, সেই বাংলাদেশটি কি হবে? হা জয়যুক্ত হলে কাঙ্ক্ষিত বাংলাদেশটি আকাঙ্ক্ষার পথে সে হাঁটতে পারবে। কারণ ওভারনাইটে কোনো কিছুর পরিবর্তন হয় না, সময় লাগবে। এবং মানুষের সবচেয়ে বড় জিনিস, মানুষের অভ্যাস পরিবর্তন হতে বহু সময় লাগে। তো পুরনোরা নিজের অভ্যাস বদলাতে কষ্ট হয়, কিন্তু যে নতুন জেনারেশন, প্রজন্ম, তাদের কাছে তো এটা সহজ। যার কারণে তারা হায়ের পক্ষে রায় দেবে, এটা আমাদের বিশ্বাস। যদি কোনো না ভাবে হা যদি পরাজিত হয়, বাংলাদেশ পরাজিত হবে। কীভাবে একটু ব্যাখ্যা করবেন? কারণ বাংলাদেশ পরাজিত হবে, সে তো পিছনের দিকে যাবে, বাংলাদেশ তো সামনের দিকে যেতে চায়। যেমন ধরেন যারা দ্বন্দ্বটা সৃষ্টি করেছে, দেখেন কথার পিঠে কথা চলে আসে। 1971 সাল, 2024, এই জিনিসটাকে দ্বন্দ্বে জোর করে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য কারা কাজ করতেছে? এইটা নেরেটিভ তৈরি করতেছে ফেসিস্টরা।
এবং তথাকথিত বাম প্রগতিশীলরা। কিন্তু এই দুটোর মধ্যে দ্বন্দ্ব নাই তো। যারা ৭১-এর কথা বলে চিৎকার করে, তারা ৭১-এর আগে কিছু দেখে না, পরেও কিছু দেখে না। মনে হয় হঠাৎ আসমান থেকে ৭১ এসে পড়ে গেছে। তার মানে একটা মৌলবাদ এটা। ৭১ নিয়ে এককভাবে চিন্তা করা এবং তার আগে কিছু নাই, পিছে কিছু নাই, তার কোনো পরম্পরা নেই, এই ভাবনাটাই মৌলবাদী ভাবনা। কিন্তু আমরা বলছি কি, ২৪ হলো ৭১-এর পরম্পরা। ক্রমশ আমরা একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাচ্ছি। কোন ধাপ আমাকে কতটুকু সফল করে তুলেছে সেটা অন্য তর্ক, কিন্তু আমি তো পরম্পরা। এর কারণে এটা হলো অগ্রসর চিন্তা যারা করে, তারা ৭১-কে ২৪কে ৭১-এর পরম্পরা মনে করে। এই পক্ষটাই জোর করে হার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কারণ হা যদি জিতে, তাহলে যে তারা যে অপরাজনীতিটা করেছে, একটা কৃত্রিম সাংস্কৃতিক বলয় তৈরি করেছে, হা দেখেছে যে তারা হত্যা করেছে, হ্যাঁ, এবং হত্যার রাজনীতিকে যে তারা জিইয়ে রাখতে চায়, সেটা আর পারবে না হা জয়যুক্ত হলে। হা জয়যুক্ত হলে এর জন্যই বলেছি একটা নতুনের পথে হাঁটার মাইলস্টোন তৈরি হবে এবং একদিনে সেটা পরিবর্তন হবে। যারা প্রবাসী আছেন, প্রবাসীরা দেশে যারা আছেন, হায়ের পক্ষে আপনার শেষ বক্তব্য। না, প্রবাসীরা তো ভোট দিয়েছেন, কিন্তু যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা প্রচার অভিযান চালান, আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন হায়ের পক্ষে রায় দেন। দেখেন, আমরা এই প্রথম প্রবাসীরা ভোট দিয়েছি, এই প্রথম। এই যে বিগত পুরনো বন্দোবস্তের সরকাররা বারবার এসেছে, বারবার চলে গেছে, কিন্তু প্রবাসীদেরকে শুধু কাজকলা দেখিয়েছে। আমরা কিন্তু ভোটার হতে পারি নাই। এবারেই আমরা প্রথম ভোট প্রদান করেছি। আমি ভোট প্রদান করেছি, আমি 30 বছরের ভোট দিলাম এই প্রথম জাতীয় নির্বাচনে। তো এটা হলো একটা ভালো দিক প্রবাসীদের জন্য, এবং আমার বিশ্বাস প্রবাসীরা তাদের এই রায়টা তারা হ্যাঁর পক্ষে দেবেন, বা হ্যাঁর পক্ষে তারা কথা বলবেন আগামী বাংলাদেশের জন্য। ধন্যবাদ জনাব কবি আহমদ ময়েজ, আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ অবস্থা, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষ করে যে রেফারেন্ডাম, যেটি হ্যাঁ এবং না ভোট, অত্যন্ত আলোচিত একটি বিষয়। সেই প্রসঙ্গে আমাদেরকে সময় দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক সুরমা সাবেক সম্পাদক কবি আহমদ ময়েজ। আমরা আগামী অনুষ্ঠানে তেমনি বাংলাদেশের সর্বশেষ রাজনীতির অবস্থা নিয়ে কথা বলবো বাংলাদেশের মানুষ কি চায় এবং আগামীর বাংলাদেশ কেমন হবে সেটিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামী অনুষ্ঠানে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।